বেশি বিবর্ধন হয়। সিম্পল মাইক্রোস্কোপ থেকে অনেক বেশি ম্যাগনিফিকেশন পাবো হচ্ছে আমরা জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে। আমরা এখানে একাধিক লেন্স ইউজ করব, দুটো লেন্স, একটার নাম হচ্ছে অবজেক্টিভ। ধরো অবজেক্টিভটা থাকে হচ্ছে তোমার এখানে, অবজেক্টিভ লেন্সটা থাকবে এই জায়গাতে যার সামনে আমরা লক্ষ্যবস্তু রাখবো। আরেকটা লেন্স থাকবে এই জায়গাতে, এই জায়গায় আমাদের চোখ থাকে, চোখের সামনে যে লেন্সটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আইপিস। এটাই ফার্স্ট, এটাকে আমরা এই লেন্সগুলোকে বলি আইপিস, আর এখানে যে লেন্সগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে অবজেক্টিভ বা লক্ষ্যবস্তু যেখানে থাকে, অভিলক্ষ্য। একটা হচ্ছে অভিলক্ষ্য আর একটা হচ্ছে অভিনেত্র। চোখের সামনে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে অভিনেত্র, আর লক্ষ্যবস্তুর সামনে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে অভিলক্ষ্য। অভিলক্ষ্য কাকে বলে আসতে পারে আমি পরে গিয়ে দেখাচ্ছি আবার। ধরো এই হচ্ছে একটা লেন্স, এই লেন্সটাকে বলা হচ্ছে অভিলক্ষ্য, কারণ এর সামনে লক্ষ্যবস্তু থাকবে, ক্ষুদ্র লক্ষ্যবস্তু থাকবে অভিলক্ষের সামনে। এই হচ্ছে, এটাকে ও দ্বারা ডিনোট করা হয়, ও মানে হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হচ্ছে অভিলক্ষ্য। আরেকটা লেন্স থাকবে, এই হচ্ছে আরেকটা লেন্স, এই লেন্সের নামটা হচ্ছে অভিনেত্র, এর সামনে চোখ থাকে এই জন্য এটাকে বলা হয় অভিনেত্র, এটাকে ই দ্বারা ডিনোট করা হয়। তাহলে একটা হচ্ছে অভিলক্ষ্য আর একটা হচ্ছে অভিনেত্র। অভিলক্ষ্য হচ্ছে অবজেক্টিভ আর অভিনেত্র হচ্ছে আইপিস। অভিলক্ষের ফোকাস দূরত্ব f0 এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব fe। ওকে, অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে f0, পরে আসতেছি, পরে দিচ্ছি। অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে f0 আর অভিনেত্রের ফোকাস দূরত্ব হচ্ছে fe। আসতেছি বাবা, একটু পরে আসতেছি, আগেটা শেষ করে নিয়ে এটা তারপরে দিচ্ছি আবার, ওটা শুধু ডেফিনেশন আছে ওখানে। তাহলে প্রত্যেকটা লেন্সের ফোকাস দূরত্ব আলাদা এবং লেন্সের স্ট্রাকচারটা বড় ছোট হয়ে গেছে ডায়াগ্রামটাকে মেলানোর জন্য, কারণ আমরা জটিল অণুবীক্ষণ যন্ত্রে যে ধরনের অবজেক্টের বিবর্ধন বের করি সেই অবজেক্ট গুলোকে খালি চোখে দেখা যায় না। তাহলে এরকম অবজেক্টকে যদি লক্ষ্যবস্তু হিসেবে আমি তোমাদের জন্য ইউজ করি তাহলে তোমরা তো সেটা দেখবা না, আমরা ডায়াগ্রাম ড্র করতে পারবো না। এই জন্য অবজেক্টটাকে একটু মোটামুটি বড় করে নিতে হয়, বড় করে দেখাইতে হয়, তা নাহলে তোমাদের বুঝাইতে পারবো না আমরা। এই জন্য অবজেক্টিভ বা লক্ষ্য অভিলক্ষের সামনে আমরা একটা ক্ষুদ্র বস্তুকে কনসিডার করব, বস্তুটা যত ক্ষুদ্র হবে আমাদের ডায়াগ্রামটা ঠিক তত ভালো হবে। এই হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভের সামনে একটা ক্ষুদ্র লক্ষ্যবস্তু রাখলাম, এই যে ক্ষুদ্র একটা লক্ষ্যবস্তু, ক্ষুদ্র লক্ষ্যবস্তু রাখলাম। এই ক্ষুদ্র লক্ষ্যবস্তু থেকে আলো অভিলক্ষে আপতিত হবে, অভিলক্ষে আপতিত হলো, তারপর সেটা প্রতিসরণ হলো, প্রতিসরণ হলো, আরেকটা আলোক কেন্দ্র বরাবর যাবে, আলোক কেন্দ্র বরাবর যাবে। তারপর দেখো এই যে তারা একটা বিম্ব তৈরি করতেছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে প্রতিসরিত রশ্মিদ্বয়, প্রতিসরিত রশ্মিদ্বয় এই বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে আমরা একটা বিম্ব পাবো। তাহলে আমাদের লক্ষ্যবস্তুটা ছিল P1 Q1, এটা ছিল P1, এটা ছিল Q1, আর এখানে সরি PQ, প্রথমটাকে আমরা PQ কনসিডার করব, PQ। প্রথম যে বিম্বটা পেলাম সেটা হলো P1 Q1। থিওরিটা ভালো করে খেয়াল রাখবা, থিওরির ভিতরেই কিন্তু অঙ্কের পার্ট সব চলে আসবে। আমরা থিওরিটাকে যেভাবে ডিরাইভ করতেছি তোমাকে ম্যাথও কিন্তু ঠিক সেভাবেই করতে হবে। এই ধরনের জটিল অণুবীক্ষণ যন্ত্রের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো শুধুমাত্র ফর্মুলা দিয়ে করা যায় না। আমরা লাস্ট যে ফর্মুলা পাবো সেটা দিয়ে তুমি ম্যাথ করতে পারবা, কিন্তু মাঝের কাজগুলো ম্যাথের মধ্যে করে নিতে হবে। তাহলে এই হচ্ছে PQ, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, P1 Q1 এটা হচ্ছে বিম্ব। এবং আমরা বিম্বটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করব বা আইপিসটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করব যেন এই যে বিম্বটা P1 Q1 আছে সেটা অভিনেত্রের ফোকাসের মধ্যে থাকে, আইপিসটাকে অ্যাডজাস্ট করা যায়। আমরা আইপিসটাকে বা অভিনেত্রটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করব যেন এই বিম্বটা অভিনেত্রের ফোকাসের মধ্যে পড়ে। আমরা ধরে নিলাম এই হচ্ছে অভিনেত্রের ফোকাস, এটা এই রেড কালারের, এটা দেখো ডট ডটটা, অর্থাৎ এটা অভিনেত্রের ফোকাসের মধ্যে আছে। অভিলক্ষের থেকে কোথায় আছে সেটা আপাতত আমাদের দেখার দরকার নাই, অভিনেত্রের ফোকাসের মধ্যে থাকলেই হবে। অভিনেত্রের ফোকাসের মধ্যে যদি প্রথম বিম্বটা থাকে তাহলে এই যে P1 Q1 এটা অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিম্ব, এটা অভিনেত্রের জন্য কিন্তু আবার লক্ষ্যবস্তু হয়ে গেছে। দেখো
অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিম্ব এটা কিন্তু অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হয়ে গেছে, অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হয়ে গেছে। এই যে লক্ষ্যবস্তু থেকে আলো লেন্সে আপতিত হলো, তারপর সেটা এইভাবে প্রতিসরিত হয়ে যাবে, এইভাবে সেটা প্রতিসরিত হয়ে যাবে। আবার আলোক কেন্দ্র বরাবরও যেতে পারে, ঠিক আছে। আমরা যদি চোখ দিয়ে এখান থেকে দেখি, ধরো আমাদের চোখ এখানে, আমরা এখান থেকে এটাকে দেখতে চাচ্ছি, চোখ দিয়ে এখান থেকে দেখলে আমাদের কাছে মনে হবে যে এই আলোক রশ্মিগুলো দূরে কোনো বিন্দু থেকে আসতেছে, দূরে কোনো বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে আমাদের কাছে। দূরে কোন বিন্দু থেকে আসতেছে? এই যে এরকম একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। অর্থাৎ এই বিন্দুতে আমরা চূড়ান্ত একটা প্রতিবিম্ব পাবো, P1 Q1 এর একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। কেন? আমাদের সেকেন্ড যে কনসেপ্টটা, এটা কিন্তু সরল অণুবীক্ষণ যন্ত্রের মতো হয়ে গেছে। দেখো, যদি আমরা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে কোনো একটা লক্ষ্যবস্তু রাখি, তাহলে সেই লক্ষ্যবস্তুর কিন্তু একটা সোজা এবং বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তাহলে আমরা এখন যে বিম্বটা পাবো সেটা হচ্ছে P1 Q1 এর সাপেক্ষে সোজা, বা PQ এর সাপেক্ষে হচ্ছে উল্টা। বিম্বটা হবে যেরকম, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত প্রতিবিম্ব P2 Q2। এই P2 Q2 এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব, ফাইনাল ইমেজ, চূড়ান্ত প্রতিবিম্ব। আমরা এই এত বড় ম্যাগনিফাই করে এটাকে দেখতে চাচ্ছি। ওকে, আগে শুধু ডেফিনেশনটা ছিল, বেসিক্যালি এটাই ফার্স্ট স্লাইড, আগে শুধু ডেফিনেশনটা লেখা ছিল। তাহলে PQ অভিলক্ষের সামনে হচ্ছে লক্ষ্যবস্তু, সেখান থেকে আমরা যে ইমেজটা বা বিম্বটা পেলাম সেটা হচ্ছে P1 Q1। এই P1 Q1টা হচ্ছে অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু, এবং ফাইনাল আমরা একটা ইমেজ পাবো, অবাস্তব বিম্ব পাবো, সেটা হচ্ছে P2 Q2। এটা চূড়ান্ত প্রতিবিম্ব, এবং কন্ডিশনটা হচ্ছে এটা অবাস্তব হয়ে যাচ্ছে, অবাস্তব, অবাস্তব প্রতিবিম্ব, কিন্তু সোজা। কার সাপেক্ষে সোজা? P1 Q1 এর সাপেক্ষে সোজা, কিন্তু PQ এর সাপেক্ষে উল্টা, কিন্তু PQ সাপেক্ষে হচ্ছে উল্টা। ওকে, ফোকাসের মধ্যে, ফোকাস F এবং আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে রাখলে আমরা বিবর্তিত সোজা একটা বিবর্তিত বিম্ব পাবো। এই হচ্ছে আলোক কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান ফোকাস। আইপিসটাকে আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করব যেন এই বিম্বটা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে পড়ে। কার? এই আইপিসে। আমরা আলোক কেন্দ্র একটাকে ও দ্বারা ডিনোট করি, আর একটাকে ই দ্বারা ডিনোট করি। তাহলে আমরা চূড়ান্ত প্রতিবিম্ব যেটা পেলাম P2 Q2, এটা কিন্তু অবাস্তব এবং সোজা। বি কেয়ারফুল, লক্ষ্যবস্তু ছিল বাস্তব, এবং P1 Q1 যে বিম্ব পাইছি সেটাও ছিল বাস্তব। তো আমাদের টার্গেট, আমরা আগেই বলেছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন ক্যালকুলেট করা। এই ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের ফর্মুলা হচ্ছে, আমি ডান পাশে লিখতেছি, m ইকুয়াল টু বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য হচ্ছে P2 Q2, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে P1 Q1। বিম্বের দৈর্ঘ্য হচ্ছে P2 Q2, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে PQ। আমরা এটাকে একটু ভেঙে লিখতে চাচ্ছি। আমি দেখো তো এটাকে এভাবে লিখতে পারি কিনা, আমি এটাকে লিখতে পারি কিনা P1 Q1 ডিভাইডেড বাই PQ ইনটু P2 Q2 ডিভাইডেড বাই P1 Q1। এভাবে লেখা যায় কিনা? P1 Q1 ক্যান্সেল হয়ে আবার আগের মতোই থাকে, P2 Q2 হবে। হ্যাঁ, P2 Q2। তাহলে এই যে P1 Q1 ডিভাইডেড বাই PQ আর P2 Q2 ডিভাইডেড বাই P1, প্রথমটাকে আমরা বলতে পারি অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধন। অর্থাৎ প্রথম লেন্সের ক্ষেত্রে যখন প্রতিসরিত হলো বা বিম্ব তৈরি হলো, P1 Q1 বিম্ব যখন তৈরি হলো, PQ ছিল লক্ষ্যবস্তু, এখান থেকে আমরা এটাকে একটু ম্যাগনিফাই করে দেখতে পাইছি, বিবর্ধিত করে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে বিবর্ধনটা সেটা হবে P1 Q1 ডিভাইডেড বাই PQ। এটাকে বলা হচ্ছে অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধন। অভিলক্ষ্য দ্বারা, অভিলক্ষ্য দ্বারা
সৃষ্ট বিবর্ধন। অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধন। দেন P2 Q2 ডিভাইডেড বাই P1 Q1, এটা হচ্ছে অভিনেত্র দ্বারা সৃষ্ট বিবর্ধন। অভিনেত্র দ্বারা সৃষ্ট বিবর্ধন। তো আমরা আগেই বলে রাখছি যে প্রথমটা হচ্ছে অভিলক্ষ্য, এটা হচ্ছে অভিলক্ষ্য, যার সামনে লক্ষ্যবস্তু থাকে সেটা হচ্ছে অভিলক্ষ্য, আর যার পেছনে চোখ থাকে সেটা হচ্ছে অভিনেত্র। অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধনটাকে আমরা যদি M1 কনসিডার করি, আর অভিনেত্র দ্বারা সৃষ্ট বিবর্ধনটাকে আমরা যদি M2 কনসিডার করি, তাহলে আমরা এখান থেকে ফাইনালি পাচ্ছি ক্যাপিটাল M ইকুয়াল টু M1 ইন্টু M2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আমরা যদি এই M1 এবং M2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ শেষ। আমাদের টার্গেট থাকবে M1 আর M2 ক্যালকুলেট করা। আমরা তো আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিম্বের দৈর্ঘ্য মাপতে পারবো না, যেটাকে দেখাই যায় না তার দৈর্ঘ্য কিভাবে মাপবো? লক্ষ্যবস্তু যেটাকে দেখাই যাচ্ছে না, এই জন্য এই ইকুয়েশন আমাদের ফাইনাল ইকুয়েশন বা চূড়ান্ত ইকুয়েশন হতে পারে না। চূড়ান্ত ইকুয়েশন এমন হবে যেটাতে আমাদের ভ্যালুগুলো জানা থাকবে। তো আমাদের এই ইকুয়েশন থেকে M1 এবং M2 টাকে ক্যালকুলেট করতে পারলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই বাকি কাজটুকু আমি নেক্সট পেজে গিয়ে করব, আপাতত লেখাটা শেষ করো তাহলে। 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে যাদের লেখা বাকি আছে শেষ করে ফেলো। আর ক্যাপিটাল এমটা হচ্ছে চূড়ান্ত বিবর্ধন, হ্যাঁ, চূড়ান্ত প্রতিবিম্বের জন্য বিবর্ধন। টোটাল কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা জটিল অনুবীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট বিবর্ধনটা হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, এখানে সমীকরণটা হচ্ছে আমরা বিবর্ধনের যে ফর্মুলা জানি সেটাই, বিবর্ধনের যে ফর্মুলাটা আমরা জানি সেটাই হচ্ছে এটা। বিবর্ধনের ফর্মুলা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে P2 Q2, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সেটা হচ্ছে PQ। তাহলে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বিবর্ধন। এটাকে আমরা একটু ভেঙে লিখলাম, এইভাবে লিখছি, P1 Q1 কে এক্সট্রা নিয়ে আসছি, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে P1 Q1 ডিভাইডেড বাই PQ, P2 Q2 ডিভাইডেড বাই P1 Q1। এখন ফার্স্ট পার্টটা হচ্ছে এই প্রথম লেন্স দ্বারা সৃষ্ট বিবর্ধন, অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধন, এটা হচ্ছে M1, আর পরেরটা হচ্ছে অভিনেত্র দ্বারা সৃষ্ট বিবর্ধন, এটা হচ্ছে M2। তো আমাদের কাজ হচ্ছে এখন M1 M2 আমরা ক্যালকুলেট করব, কারণ এইগুলো দিয়ে আমরা M1 M2 এর ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারবো না, আমাদের অন্যভাবে সেটাকে বের করতে হবে। আগের পেজে বেশি কিছু ছিল না, একটা ডেফিনেশন লেখা ছিল শুধু, দেখো এই যে ডেফিনেশনটা। জ্যোতির্ময় বলো। স্যার ওই আগের পেজটার জন্যই বলতেছিলাম স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমাদের কাজ টার্গেট M1 M2 ক্যালকুলেট করা। দেখো এই পেজের কাজ শেষ হয়েছে কিনা।
ওকে, তাহলে আমরা এখন m1 m2 ক্যালকুলেট করব। আমরা m এর কিন্তু আরো একটা ডেফিনিশন আমাদের জানা আছে, আমরা লাস্ট ক্লাসে ইউজ করছি সেই ডেফিনিশন, m ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ। আরো একটা ডেফিনিশন, m ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, আমাদের বিবর্ধনের আরো একটা ফর্মুলা। এবার আসো, আমি আগের ডায়াগ্রামটাকে একটু শর্ট করে নিয়ে আসছি। শর্ট করে নিয়ে আসার মানে হচ্ছে এটাকে ছোট করছি একটু, কিন্তু ডট ডট লাইন হবে না, এটা কমপ্লিট লাইনই হবে, যেটা চোখে যাচ্ছে যে রে গুলো, হ্যাঁ, এটা ডট ডট হবে না। এখান থেকে আমরা বের করবো। আচ্ছা, তো আমরা যে ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা পেলাম বিবর্ধনের, m ইকুয়াল টু হচ্ছে m1 ইন্টু m2, এই হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 1। আমাদের টার্গেট হচ্ছে m1 ক্যালকুলেট করা। তো প্রথমে আসি অভিলক্ষের ক্ষেত্রে। অভিলক্ষের জন্য আগে প্রথমে ক্যালকুলেট করি। অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে f0, অভিনেত্রের ফোকাস দূরত্ব হচ্ছে fe, এগুলো আমরা ধরে নিব, এগুলো আমাদের জানা থাকবে। আমরা যখন অ্যাপারেটাসটা তৈরি করব তখন এই f0 এবং fe এর ভ্যালু আমাদের জানা থাকবে। এখন অভিলক্ষের সামনে যে লক্ষ্যবস্তুটা, আমরা লক্ষ্যবস্তুর দূরত্বটাকে ধরলাম হচ্ছে ইউ নট, নট বা ও, যেটা অভিলক্ষের জন্য। লক্ষ্যবস্তু দূরত্ব ইউ নট এবং লক্ষ্যবস্তুটার উচ্চতা ছিল পি কিউ, আর বিম্বের উচ্চতা ছিল P1 Q1। তাহলে অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধনের ক্ষেত্রে বিম্বের দূরত্বটাকে আমরা ধরে নিলাম V0, বিম্বের দূরত্বটাকে আমরা V0 ধরলাম। তাহলে অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধনের ক্ষেত্রে লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে U0, বিম্বের দূরত্বটা হচ্ছে V0 এবং ফোকাস দূরত্ব হচ্ছে F0। তাহলে আমরা লিখি অভিলক্ষের ক্ষেত্রে, অভিলক্ষের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা জানি, আমাদের জানা ফর্মুলা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f। আমরা এই ফর্মুলাটা জানি। তো এই ফর্মুলাটা আমাদের জানা আছে, এটা অভিলক্ষের জন্য কেমন হবে? অভিলক্ষের জন্য এই ফর্মুলাটাকে আমরা লিখবো 1/u0 মাইনাস প্লাস 1/v0 ইকুয়াল টু 1/f0। সবই প্লাস, কেন? লক্ষ্যবস্তু পজিটিভ, বিম্ব পজিটিভ, আর যেহেতু উত্তর লেন্স, এফ পজিটিভ, এফও পজিটিভ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, পি কিউ যদি লক্ষ্যবস্তু দূরত্ব ইউ নট হয় আর বিম্বের দূরত্ব যদি ভি নট হয়, তাহলে অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধন m1 টাকে আমরা আরেকভাবে লিখতে পারি না? কারণ m এর ফর্মুলা, আমরা আরো একটা ফর্মুলা আমাদের জানা আছে, m ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, যেটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি ইউজ করছি। m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা আরেকটা ফর্মুলা আমাদের জানা। m ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তাহলে অভিলক্ষের জন্য এই m এর জায়গায় হবে m1, অভিলক্ষের জন্য m এর জায়গায় হবে m1। এই m1 টাকে আমরা কিভাবে লিখতে পারি? মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউ নট। ভি নট পজিটিভ, তার কারণটা হচ্ছে বাস্তব বিম্ব, ইউ নটও পজিটিভ, তার কারণটা হচ্ছে বাস্তব লক্ষ্যবস্তু। আর মাইনাসটা কোত্থেকে আসলো? মাইনাসটা ফর্মুলার মাইনাস। আর এখানে এই মাইনাসটা কি ব্যাখ্যা দিচ্ছে? এই মাইনাসটার ব্যাখ্যা হচ্ছে বিম্বটা হচ্ছে উল্টা, বিম্বটা হচ্ছে উল্টা। কার সাপেক্ষে? অভিলক্ষে বিবর্ধনের ক্ষেত্রে বিম্বটা উল্টা হয়ে যাচ্ছে, এই যে লক্ষ্যবস্তু বিম্ব। তাহলে খেয়াল করে দেখো, আমি এই ইকুয়েশনে যদি মাইনাস ভি নট বাই ইউ নটটা আনতে পারি বা বের করতে পারি, সেটাই হবে আমাদের অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিবর্ধন m1 এর মান। তাহলে আমাদের এই ইকুয়েশনে আমরা কি করব? এটাকে মাইনাস ভি নট দ্বারা মাল্টিপ্লাই করি, এই ইকুয়েশনটাকে মাইনাস ভি নট দ্বারা মাল্টিপ্লাই করব। এটাকে যদি মাইনাস ভি নট দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আসতেছে হচ্ছে মাইনাস ভি নট বাই ইউ নট মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস ভি নট বাই এফ নট। তাহলে মাইনাস ভি নট বাই ইউ নট ইকুয়াল টু পাচ্ছি 1 প্লাস
1 minus v naught by f naught, 1 minus v naught by f naught। তাহলে এই যে টার্মটা মাইনাস ভি নট বাই ইউ নট, এই টার্মটা কি নির্দেশ করতেছে? এই টার্মটা নির্দেশ করতেছে হচ্ছে m1। এই টার্মটাই হচ্ছে আসলে m1। তাহলে আমরা m1 ইকুয়াল টু কত লিখতে পারবো? আমরা m1 ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস ভি নট বাই এফ নট। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা m1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার m2 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে অভিনেত্র দ্বারা সৃষ্ট বিবর্ধনে যেতে হবে, অর্থাৎ অভিনেত্রের ক্ষেত্রে, অভিনেত্রের ক্ষেত্রে। তো সেম ফর্মুলা আমরা ইউজ করব, বাট এবার অভিনেত্রের জন্য দেখো P1 Q1টা হচ্ছে লক্ষ্যবস্তু, আর P2 Q2 যেটা আছে সেটা হচ্ছে তোমার বিম্ব, P2 Q2 বিম্ব। এবং আমরা আগের পেজে বলেছি যে P2 Q2 হচ্ছে তোমার অবাস্তব বিম্ব, P2 Q2 হচ্ছে অবাস্তব বিম্ব, P1 Q1 হচ্ছে লক্ষ্যবস্তু। P1 Q1 এর সাপেক্ষে এটা হচ্ছে সোজা, P1 Q1 এর সাপেক্ষে P2 Q2টা হচ্ছে সোজা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি ফর্মুলাটা? তার আগে আমাদের ডিসটেন্স গুলোকে স্পেসিফাই করে নেই। ধরো এইবার লক্ষ্যবস্তু দূরত্ব, অভিনেত্রের জন্য এটা লক্ষ্যবস্তু, এটাকে বললাম হচ্ছে ইউই। বিম্বটা এই হচ্ছে বিম্ব, এটাকে বললাম ভিই, ভিই। তাহলে আমরা এখান থেকে লিখবো 1 বাই ইউই প্লাস 1 বাই ভিই ইকুয়াল টু হচ্ছে 1 বাই এফই। ইকুয়েশনটা কি ঠিক আছে না কোনো ভুল আছে বলো তো? এবার যে বিম্বটা আমরা একটু আগে বলেছি, বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব, অবাস্তব, এই বিম্বটা অবাস্তব। তো বিম্বটা যদি অবাস্তব হয় তাহলে ভিইটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, ভিইটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, কারণ বিম্বটা হচ্ছে অবাস্তব। সকল অবাস্তব দূরত্ব হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মকের কারণটা হচ্ছে বিম্বটা হচ্ছে অবাস্তব, এটাকে মাইনাস ভিই দিয়ে লেখা হয়। ভিইটা হয়ে যাবে মাইনাস ভিই। ভিইটা কি হয়ে যাবে? মাইনাস ভিই হয়ে যাবে লেখার সময়, বিম্ব অবাস্তব বলে। তাহলে আমরা এখান থেকে যদি এই ইকুয়েশনটাকে ভিই দ্বারা মাল্টিপ্লাই করে দেই তাহলে পাবো হচ্ছে ভিই ডিভাইডেড বাই ইউই মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে ভিই বাই এফই। তো এটার ক্ষেত্রে যদি আমরা বিবর্ধন বের করি আলাদাভাবে, ওই যে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এর ফর্মুলা থেকে, m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ তো ফর্মুলায়, তাহলে আমাদের এখানে কি হবে? আমরা এই এমটাকে বলবো হচ্ছে m1, এমটাকে বলবো m1, সরি m2, এমটাকে বলবো m2। এই মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস, কিন্তু এবার ভিটাও কিন্তু মাইনাস, তার মানে মাইনাস ভিই ডিভাইডেড বাই ইউই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা পাচ্ছি হলো ভিই ডিভাইডেড বাই ইউই। প্লাসটা কি এক্সপ্লেন করে? প্লাসটা এক্সপ্লেন করে বিম্বটা হচ্ছে তোমার সোজা, সোজা বিম্ব। অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু P1 Q1, তার বিম্বটা হচ্ছে P2 Q2, অভিনেত্রের জন্য এটা সোজা। তাহলে আমাদের এইখান থেকে যে ভিই ডিভাইডেড বাই ইউইটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, এই ভিই ডিভাইডেড বাই ইউইটাই হয়ে যাবে আমাদের m2। তাহলে ভিই বাই ইউই ইকুয়াল টু 1 প্লাস ভিই বাই এফই। সো আমরা এটাকে বলতে পারবো হচ্ছে m2, অর্থাৎ m2 ইকুয়াল টু 1 প্লাস ভিই বাই এফই। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমরা m1 এবং m2 এর ভ্যালু পেয়ে গেলাম। এই m1 এবং m2 যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসায় দেই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা বিবর্ধনটা পেয়ে যাব। m1 এবং m2 ইকুয়েশন নাম্বার 1 এ বসায় দিলে তাহলে আমরা ইকুয়েশন 1, 2 এবং 3 হতে লিখতে পারি m ইকুয়াল টু 1 মাইনাস ভি নট বাই এফ নট, 1 প্লাস ভিই বাই এফই। 1 minus v naught by f naught, 1 plus ve by fe.
আমরা এটাকেও লাস্ট ইকুয়েশন হিসেবে ইউজ করতে পারি, বা আমাদের বইতে হয়তো এটাকে তোমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের ফর্মুলা দিয়ে লিখে রাখছে। অর্থাৎ আমরা যদি বিম্বটাকে ডি দূরত্ব দেখতে চাই আমাদের চোখ থেকে, সেটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অবস্থান করে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে তোমার 25 সেন্টিমিটার যদি অবস্থান করে, ইন দ্যাট কেস আমরা এই ভিটাকে ডি দ্বারা লিখতে পারি। তো বইতে এটাকে লাস্ট ইকুয়েশন বলে নাই, বই তার ছোট্ট একটা কাজ করে নিছে, এইভাবে লিখছে। তোমরা একটু দেখবা ক্যালকুলেশন করলে যে এটাকে এইভাবে লেখা যায় কিনা। m equal to minus v naught by f naught minus v naught by f naught 1 minus ve by fe। আমাদের বইতে দেখবে এটাকে এইভাবে লিখছে। তো তুমি যেটা মনে রাখতে পারো সেটা মনে রাখবা। এটা এই 2 এ আমি যেটা লিখছি এটাও মনে রাখতে পারো, আমাদের বইতে যেভাবে লিখছে সেভাবেও মনে রাখতে পারো, অথবা আমাদের বইতে আরেকভাবে লিখছে, ভিই এর পরিবর্তে ডি ইউজ করছে। ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ওরা এটাকে ডি বাই এফ দিয়েও লিখছে। যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বিম্বটা তৈরি হয় তখন আমরা ডি বলি 25 সেন্টিমিটার। তাহলে তুমি এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো। মাইনাস সাইনটা কি এক্সপ্লেন করতেছে? মাইনাস সাইনটা এটা তো চূড়ান্ত বিবর্ধন, চূড়ান্ত বিবর্ধন কিন্তু নেগেটিভ। ভ্যালু বসাইলে তুমি চূড়ান্ত বিবর্ধন নেগেটিভ পাবা। আমি যে ইকুয়েশনটা লিখে রাখছি উপরে, এখানেও তুমি যদি ভ্যালু বসাও এটাও নেগেটিভ আসবে, ভ্যালু বসাইলে এটাও নেগেটিভ আসবে, ভ্যালু বসাইলে এটাও নেগেটিভ আসবে। ওই নেগেটিভটাকে শো করছে আমাদের বইয়ে আর কি, এইভাবে লিখে নেগেটিভটাকে শো করছে। তার কারণ হচ্ছে চূড়ান্ত বিবর্ধন এটা নেগেটিভ বোঝাচ্ছে। তো তোমাকে কিন্তু ডিরেক্টলি সবকিছু সাপ্লাই করে দিবে তারপর তুমি ভ্যালু বসাবা ক্যালকুলেট করবা এরকম না। তোমাকে এই মাঝে মাঝে যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো করে আসতে হইতে পারে। ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য মাঝের যে কাজগুলো আছে সেগুলো করে আসতে হইতে পারে। অর্থাৎ হয়তো এফ নটটাকে তোমাকে ক্যালকুলেট করে নিতে হচ্ছে, বা ভিইটাকে ক্যালকুলেট করে নিতে হচ্ছে, বা ভি নটটাকে ক্যালকুলেট করে নিতে হচ্ছে, ডিরেক্টলি সবকিছু দিয়ে দিবে না। এটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিবর্ধনের রাশিমালা। আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, যন্ত্রের দৈর্ঘ্যটা আমরা ক্যালকুলেট করতে পারি। যন্ত্রের দৈর্ঘ্য, লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্য এটা হচ্ছে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব। অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব। দেখো এটা কিভাবে লেখা যায়, যন্ত্রের দিকে তাকাও, ভি নট প্লাস ইউই। তুমি যদি ভি নট এর ভ্যালু জানো, তুমি যদি ইউই এর ভ্যালু জানো, তাহলেই যন্ত্রের দৈর্ঘ্যটা ক্যালকুলেট করতে পারবা। ভি নট প্লাস ইউই। যন্ত্রের দৈর্ঘ্য বলতে অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব বোঝায়। ম্যাথের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তুমি নিজের থেকে আসতে পারবা। ধরো আমি এই কোয়েশন যেটা লিখছি, এই কোয়েশন থেকে একটু রিঅ্যারেঞ্জ করলে এই কোয়েশনে আসা যায়। তবে আমি সেকেন্ড বাকি দুটো মনে রাখি না, আমি মনে রাখি হচ্ছে এটাই, আমি ডিরাইভ করে যা পাইছি সেটাই আমার লাস্ট ইকুয়েশন। এটাকেই তুমি মনে রাখবা, কোনো সমস্যা নাই। যদি বলে বিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে, তখন ভি এর পরিবর্তে ডি লিখে দিবা। আর আমি এটা লিখছি যে বইয়ে এভাবে লিখছে, তোমার যে বইগুলো আছে বইগুলোতে এভাবে লিখছে, এন্ড এভাবে লিখে তার সামনে একটা মাইনাস নিয়ে আসছে। মাইনাস ওখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করলে মাইনাস চলে আসে। মাইনাসটা আসার অর্থ হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্বটা হচ্ছে উল্টা, কার সাপেক্ষে? পি কিউ এর সাপেক্ষে। পি কিউ এর সাপেক্ষে পি টু কিউ টু হচ্ছে উল্টা, এই জন্য মাইনাস। আর তুমি যদি ভ্যালু বসায় এই বক্স থেকেও ক্যালকুলেট করো, সেখানে একটা মাইনাস আসবে। ভি নট এর মান বসাইলা, এফ নট এর মান বসাইলা, ভি এর মান বসাইলা, এফ এর মান বসাইলা, এখান থেকে যে এমটা পাবা সেটাও নেগেটিভই আসবে। আর এখানে নেগেটিভটাকে সামনে নিয়ে এসেই রাখছে, এটাকে এমন ভাবে রাখছে যেন ইকুয়েশনে নেগেটিভ থাকে। হ্যাঁ, তো আর সমস্যা নাই, তিনটা থেকেই ভ্যালু নেগেটিভ আসবে। তুমি যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো না কেন, এম নেগেটিভ আসবে মাস্ট। চোখ এবং লেন্সের মধ্যে দূরত্ব থাকলেও যেটার মতোই হবে, লাস্ট টপিকসে যেটা বলছিলাম সেটার মতোই হবে। তো জটিল অনুবীক্ষণ যন্ত্রে সাধারণত এটা দেয় না, দিতেও পারে, বলা যায় না।
সাধারণত দেয় না। বলো মাশফিকুর। স্যার সেকেন্ড ইকুয়েশনে এফ নটের জায়গায় বইয়ে ইউ নট দিছে। আমি কি বই দেখি তো লিখলাম এফ নটের জায়গায়। ও হ্যাঁ, এফ নট ইউই তো হবে, আমি এফ নট লিখে ফেলছি, সরি সরি সরি। এফ নটের জায়গায় কি লিখছে? ইউ নট। এফ নটের জায়গায় ইউ নট লেখার কথা। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। বুঝতে পারছি। ইজ ইট ওকে? ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কিন্তু ক্রিয়েটিভ কোয়েশনের জন্য, খুবই ইম্পর্টেন্ট। তোমরা বই খুললে দেখবা যে কয়টা ক্রিয়েটিভ কোয়েশন আলোক যন্ত্র থেকে আসছে তার মধ্যে অধিকাংশগুলোই হচ্ছে আলোক জটিল অনুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত। বলো শফিউল্লাহ। স্যার বলছি বলো। স্যার বলছি যে এখানে যে উপরের সমীকরণটাতে এফ নট, ওখানে কি ইউ নট হবে না? হ্যাঁ ওটাও হবে। ঠিক করি, আর একটা ঠিক করি না। না না না, উপরের সমীকরণটা না, উপরের সমীকরণটা ঠিক আছে, বি নট বাই এফ নটই হবে। ওটা তো আমরা ক্যালকুলেট করেই পেলাম। আমরা যখন উপরে ফার্স্টটা থেকে থার্ডটায় সেকেন্ড গুলো যাব, আমাদের কিছুটা ক্যালকুলেশন করে আসতে হবে, কিছুটা ক্যালকুলেশন করে এখানে আসতে হবে। এটা তো আমরা ওই যে আচ্ছা ঠিক আছে, 2 এবং 3 থেকেই পেলাম। আচ্ছা জি স্যার বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র শেষ করলাম। একটু পরে যাচ্ছি আমরা ম্যাথে, বা এখনই একটা ম্যাথে যেতে পারি। আমার উপরে আইকন আসতেছে, এই আইকন গুলো সরাইতে পারি না, লেখাটা কি আছে আমি দেখতেছি না। তোমরা কি সম্পূর্ণ পেজ দেখতেছো? ইউষা, ইউষা কি বলে বলো। স্যার এই যে স্যার আপনি বলেন। মানে যন্ত্রের দৈর্ঘ্য বলতে যে জিনিসটা বললেন যে এল ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস ইউ, এটা তো স্যার মানে শুধু লেন্স দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো স্যার, এটাই যন্ত্রের দূরত্ব কিভাবে হয়? এটাকেই যন্ত্রের দৈর্ঘ্য বলা হচ্ছে, এবং এটা যে ক্যালকুলেট করতে হবে বা থাকতে হবে এমন কোনো লজিক নাই। মানে এটার কি বলে প্র্যাকটিক্যাল কোনো সিগনিফিকেন্স নাই এটা। এটা জাস্ট তোমার খাতা কলমে কিছু কাজ করার জন্য। ও ঠিক আছে। আর এই অভিলক্ষ আর অভিনেত্র নিয়েই হচ্ছে তোমার এই যন্ত্রটা। আচ্ছা, আমি তো আইকন গুলোর জন্য লেখাগুলো পড়তেই পারতেছি না। আরে বাবা। আরে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে, এফ নট এবং এফ ই দেওয়া আছে। দেখো এফ নট ও দেওয়া আছে, এফ ই ও দেওয়া আছে। এফ নট হচ্ছে 1 সেন্টিমিটার আর এফ ই হচ্ছে 5 সেন্টিমিটার। লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার কার ভ্যালু আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে ভি নট প্লাস ইউ ই এর ভ্যালু 20 সেন্টিমিটার। ভি নট প্লাস ইউ ই, তাহলে ভি নট প্লাস ইউ ই ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। যদি শেষ প্রতিবিম্ব অভিলম্ব থেকে 25 সেন্টিমিটার দূরে গঠিত হয়, শেষ প্রতিবিম্ব অভিনেত্র হতে 25 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ভিই ইকুয়াল টু হচ্ছে 25 সেন্টিমিটার। ভিই
ভিই ইকুয়াল টু হচ্ছে 25 সেন্টিমিটার, এটাও দেওয়া আছে। তাহলে লক্ষ্যবস্তু অভিলক্ষ্য হতে কত দূরত্বে স্থাপন করতে হবে, ইউ নটটা কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ইউ নট, লক্ষ্যবস্তু অভিলক্ষ্য হতে কত দূরত্বে স্থাপন করতে হবে, আমরা ধরলাম এটা হচ্ছে ইউ নট, কত দূরে স্থাপন করতে হবে। টোটাল প্রসিজারটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। আমরা একটু আগে যা যা কাজ করছি প্রত্যেকটা লাইন তোমার মাথায় রাখতে হবে, লাস্ট লাইন বলে কিছু নাই। এই ইউনটটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, এই হচ্ছে ইউনট। আর চূড়ান্ত প্রতিবিম্ব, আমরা জানি যে চূড়ান্ত প্রতিবিম্ব এখানে কোথাও হবে, এবং সেটা কত দূরে হবে সেটা আমরা ধরে নিলাম, এই যে এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে ভিই, এই ভিইটা হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমাদের যদি ইউ নটটা ক্যালকুলেট করতে চাই, দেখো আমাদের ফর্মুলা হচ্ছে 1/u নট প্লাস 1/v নট ইকুয়াল টু 1/f নট, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা এই ফর্মুলা থেকে ইউ নট ক্যালকুলেট করতে পারি, কিন্তু আমাদের ভি নটটা হচ্ছে আননোন, ভি নটটা আমরা জানি না, ভি নটটা আননোন। এফ নট আমরা জানি, ভি নটটা আমরা কোত্থেকে ক্যালকুলেট করতে পারি, ভি নটটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার 1 এ যেতে হবে। ইকুয়েশন নাম্বার 1 এ দেখো আমরা ইউইটা আবার জানি না, ইউইটা আবার আমাদের কাছে আননোন, ইউইটা আবার আমাদের কাছে আননোন। তো আমরা আবার যাব হচ্ছে এই ইকুয়েশনে 1/ue প্লাস 1/ve ইকুয়াল টু হবে 1/fe। তো আমরা বলছি যেহেতু চূড়ান্ত প্রতিবিম্বটা অবাস্তব, ভিইটা কিন্তু মাইনাস হবে, ভিইটা মাইনাস হবে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, ইউই এর ভ্যালুটা বের করে নিব। ইউই এর ভ্যালুটা বের করে আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে তখন ভি নট এর ভ্যালুটা পাবো, ইকুয়েশন 1 থেকে ইউই এর ভ্যালুটা এখান থেকে পাবো, কারণ এফই জানি, ইউই ভিই জানি। এখান থেকে ইউই বের করার পর এই ইউই এর ভ্যালুটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে ভি নট পাবো। দেন ভি নট পেয়ে গেলে আমরা 2 নম্বর ইকুয়েশনে যাব, 2 নম্বর ইকুয়েশনে বা 2 নং ইকুয়েশন থেকে আমরা ভি নট এর ভ্যালুটা বসাই দিলে এখান থেকে ইউ নট চলে আসবে। ইউ নটটা মোস্ট প্রবাবলি আই হ্যাভ টু চেক, ওয়েট, কোথায় জানি রাখছি অ্যান্সার। (1.067 সেন্টিমিটার, ওকে 1.067 সেন্টিমিটার, এটা আসবে 1.067 সেন্টিমিটার। তোমরা একটু চেক করে দেখবা যে অ্যান্সার ঠিক আছে কিনা, ঠিক থাকার কথা। তো ক্রিয়েটিভ কোয়েশ্চেন এরকম ভাবেই তোমাকে সেট করে দিবে, হয়তো বিবর্ধনটাকে কম্পেয়ার করতে বলবে, একটা অনুবীক্ষণ যন্ত্র তোমাকে ডিজাইন করতে বলবে যার বিবর্ধন ক্ষমতা এত, এরকম ভাবে একটা ডিজাইন করতে বলবে, তারপর লাস্টে গিয়ে তোমাকে হয়তো কম্পেয়ার করে দেখাইতে হবে যে ঠিক আছে কি ঠিক নাই। তো এটা গেল হচ্ছে আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত আলোচনা। এবার আমরা টেলিস্কোপে যাব। টেলিস্কোপ পড়ার আগে আমাদের আরেক ধরনের বিবর্ধন সম্পর্কে ধারণা লাগবে, সেটা হচ্ছে কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। কৌণিক বিবর্ধনে যাচ্ছি আমরা, ওকে। এবারে টপিকসটা হচ্ছে দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ ও কৌণিক বিবর্ধন। কারণ দূরবীক্ষণ যন্ত্রে অনেক দূর থেকে আলোক রশ্মি এসে লেন্সে আপতিত হবে, অনেক দূর থেকে। তো সেই আলোক রশ্মিগুলো যদি আপতিত হয় তাহলে তখন আমরা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য এভাবে বের করতে পারবো না, ক্যালকুলেট করে দেখাইতে পারবো না। এই জন্য নতুন একটা টার্ম নিয়ে আসা হয়, সেটা হচ্ছে দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ, এবং ফাইনালি এখান থেকে এক ধরনের বিবর্ধনে যাওয়া হয়, সেটা হচ্ছে কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন।
কোন বস্তু চক্ষু লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ বলে। কোন বস্তু চক্ষু লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ বলে। তো ধরো এই হচ্ছে চোখ, এই হচ্ছে চোখ, চোখের লেন্স, চোখের লেন্স, আর এই হচ্ছে লক্ষ্যবস্তু। এই যে ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটা হচ্ছে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু থেকে আলো আসলো, লক্ষ্যবস্তু থেকে আলো আসলো, আলো আসলো, আলো আসলো, দেন দেখো রেটিনায় আমরা এই অনুভূতিটা পাবো, এই ইমেজটা দেখা যাবে, এই যে এটা হচ্ছে ইমেজ বা বিম্ব। তাহলে কতটুকু কোণ উৎপন্ন হচ্ছে? এই যে ফুলটা চক্ষু লেন্সে কত কোণ উৎপন্ন করতেছে? লক্ষ্যবস্তুটা এই কোণ উৎপন্ন করতেছে। এই কোণ বা এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বিবর্ধন কোণ। এই কোণ বা এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বীক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল। তাহলে আমরা এখান থেকে বিম্বের উচ্চতাটা দেখাইতে পারি, কোণটাকেও দেখাইতে পারি। ধরো কোণটা যদি থিটা হয়, এই কোণটাকে যদি আমরা থিটা বলি, আর লেন্স থেকে বিম্বের দূরত্ব এটাকে সাধারণত আমরা ভি দ্বারা ডিনোট করি। ধরো এই ডিস্টেন্সটা ভি হলো, তাহলে আমরা কি লিখতে পারি যে থিটা ইকুয়াল টু, এটা থিটা হলে এটাও থিটা হয়, যে থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা, থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। বিম্বের দৈর্ঘ্যটাকে যদি আমরা ডি হিসেবে কনসিডার করি, বি, তাহলে আমরা লিখবো এটা হচ্ছে বি ডিভাইডেড বাই আর, এরকম। থিটা ইকুয়াল টু আমরা বি ডিভাইডেড বাই আর এর জায়গায় ভি লিখবো আর কি, বি। বা বি ইকুয়াল টু হচ্ছে ভি থিটা, বি ইকুয়াল টু হচ্ছে ভি থিটা। এখন খেয়াল করে দেখো, লক্ষ্যবস্তু যত কাছে যাবে, লক্ষ্যবস্তু যত কাছে যাবে, লক্ষ্যবস্তু যত কাছে যাবে, আমি আরেকটু কাছে নিয়ে গেলাম, একটু কাছাকাছি নিয়ে গেলাম। এখন হচ্ছে এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা এখান, আর বিম্বের দৈর্ঘ্য হচ্ছে বি। আর একটু কাছে নিয়ে গেলাম, দেখানো আছে, আরেকটু সামনে আগায় নিয়ে গেলাম, এই যে। তো এটা ছিল ইনিশিয়াল পজিশন, আগের অবস্থা। আগের অবস্থায় বীক্ষণ কোণ ছিল থিটা, থিটা। এটাকে আরেকটু সামনে যদি আগায় নিয়ে আসি, তখন দেখো বীক্ষণ কোণটা কত হয়, বীক্ষণ কোণটা বেড়ে যায়, বীক্ষণ কোণটা বেড়ে যায়। এই যে আগে ছিল থিটা, আর এখন যে কোণটা হচ্ছে থিটা প্রাইম, এই যে থিটা প্রাইম ধরলাম, বীক্ষণ কোণটা বেড়ে যাচ্ছে। আর বীক্ষণ কোণ যদি বেড়ে যায়, বিম্বের দৈর্ঘ্য দেখো বেড়ে যাচ্ছে। এই সেকেন্ড ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা, ফার্স্ট ক্ষেত্রে লক্ষ্যবস্তু বিম্ব, সেকেন্ড ক্ষেত্রে লক্ষ্যবস্তু বিম্ব। খেয়াল করে দেখছো? তার মানে একটা লক্ষ্যবস্তুকে সামনে নিয়ে গেলে তার বীক্ষণ কোণের মানটা কিন্তু বাড়তে থাকে, আর বীক্ষণ কোণের মান যদি বেড়ে যায় তখন বিম্বের দৈর্ঘ্যটাও বেড়ে যায়। কিন্তু এটা একটা স্বাভাবিক ডিস্টেন্স পর্যন্ত, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই পসিবল। আমরা সবচেয়ে ভালো দেখতে পারি হচ্ছে 25 সেন্টিমিটার, এই 25 সেন্টিমিটার পর্যন্তই হবে। কারণ এরপরে আমাদের রেটিনার একটা আকার আছে, রেটিনার একটা আকার আছে না, রেটিনার একটা শেপ আছে, এটা রেটিনা আছে। এই রেটিনার আকার থেকে বড় আবার বিম্ব হয়ে গেলে যতই কাছে নিয়ে আসুন না কেন, সেটা তো আমরা দেখতে পারবো না। এমন যদি হয়, এই যে কোণগুলো এত কাছে নিয়ে আসলা, এই লক্ষ্যবস্তুটা যে কোণগুলো তোমার মাথার বাইরে তৈরি হচ্ছে, চোখের বাইরে তৈরি হচ্ছে, তখন তুমি সেই অবজেক্টটাকে আর দেখতে পারবা না। এই জন্য বলা হচ্ছে আমরা যে সামনের দিকে নিয়ে যাচ্ছি, এটা সবচেয়ে ভালো কোথায় গেলে দেখা যাবে? 25 সেন্টিমিটারে। 25 সেন্টিমিটারে গেলে আমরা সবচেয়ে ভালো দেখতে পারবো। এটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব স্বাভাবিক চোখের জন্য বা ত্রুটি মুক্ত চোখের জন্য। তার থেকে কাছে নিয়ে গেলে আবার দেখতে পারবো না।
তাহলে এখান থেকে আমাদের কনক্লুশনটা হচ্ছে এরকম, লক্ষ্যবস্তু চোখ থেকে যত দূরে থাকবে, লক্ষ্যবস্তু চোখ থেকে যত দূরে থাকবে, রেটিনায় সৃষ্ট ইমেজ ঠিক তত কম হবে, বিম্ব ঠিক তত কম হবে। তাহলে অনেক দূরে যেগুলো আছে, আকাশে যেগুলো আছে, যেগুলোকে আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে চাই, তাহলে সেগুলো আমাদের চোখে কত বড় ইমেজ তৈরি করে রেটিনায়, এতটাই ক্ষুদ্র যে সেটাকে আমরা ওই বস্তুকে দেখতেই পারি না, আর বিবর্ধনও কম। এই জন্য আমরা কি বলি, আমরা টেলিস্কোপের ক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্র নিয়ে অ্যানালাইসিস করার সময় আমরা এইসব কোণ নিয়ে হিসাব করব। অনেক দূর থেকে আলোক রশ্মি লেন্সে আসবে, তাহলে অনেক দূর থেকে আলোক রশ্মি যদি লেন্সের উপর আসে, চক্ষু লেন্সের উপর যদি আসে, তখন তারা যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা কিন্তু খুব বেশি বড় হবে না, সেই কোণটা হবে অনেক ক্ষুদ্র কোণ। বুঝতেই পারতেছো, এখান থেকে একের মধ্যে কোণের একটা ভেরিয়েশন আছে, আর যেটা অসীমে আছে, অসীম থেকে আলোক রশ্মি এই লেন্সে আসলে কত কোণ উৎপন্ন করতে পারে। এই জন্য আমরা টেলিস্কোপের ক্ষেত্রে কি করি, টেলিস্কোপের ক্ষেত্রে আমরা নতুন এক ধরনের বিবর্ধন নিয়ে আসি, নতুন এক ধরনের বিবর্ধন। এই বিবর্ধনের নাম হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা কৌণিক বিবর্ধন। তাহলে কৌণিক বিবর্ধনের ডেফিনেশনটা কি হবে, বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। দেখি ডেফিনেশনটা আমরা পরের পেজে গিয়ে। আর এখানে বি এর সাথে থিটার সম্পর্কটা কি দেখাইলাম, থিটার মান যদি বাড়ে বি এর মান তখন বাড়বে, এটাই আমরা দেখাইলাম এখানে। থিটার মান বাড়লে বি এর মান বাড়বে, তবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, সারা জীবনের জন্য এটা সত্য না, এটার একটা নির্দিষ্ট সীমা আছে। তাহলে আমরা এখান থেকে এখন কৌণিক বিবর্ধনের সংজ্ঞাটাই যাই। কৌণিক বিবর্ধন প্রতিবিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ ডিভাইডেড বাই বস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ। প্রতিবিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ এটা যদি বিটা হয়, আর বস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ সেটা হচ্ছে আলফা। এই রেশিওটাকে বলা হচ্ছে কৌণিক বিবর্ধন। আরেকটু ক্লিয়ার করে বললে, ধরো যখন ইনস্ট্রুমেন্ট থাকবে না, আমরা টেলিস্কোপ এটাকে যেভাবে ইউজ করব, টেলিস্কোপে আমরা একটা টেলিস্কোপের মাধ্যমে কোনো বস্তুকে দেখতেছি, টেলিস্কোপের মাধ্যমে কোনো বস্তুকে আমরা দেখতেছি। যখন টেলিস্কোপ নাই তখন ওই বস্তুটা চোখে যে কোণ উৎপন্ন করে, আবার যখন টেলিস্কোপ আসে তখন প্রতিবিম্ব যে কোণ উৎপন্ন করে। টেলিস্কোপ না থাকলে তো প্রতিবিম্ব আর কোণ উৎপন্ন করতে পারবে না, প্রতিবিম্বই থাকবে না। এই জন্য আমরা বলতেছি যখন টেলিস্কোপ নাই, খালি চোখে বস্তু দ্বারা চোখে সৃষ্ট কোণ আলফা, আর টেলিস্কোপের প্রেজেন্সে প্রতিবিম্ব দ্বারা সৃষ্ট চোখে কোণ হচ্ছে বিটা। এদের রেশিওটা হচ্ছে কৌণিক বিবর্ধন। আমরা এইভাবে এটা টেলিস্কোপে অ্যাপ্লাই করব। না, অ্যাঙ্গেল দুটাই সেম হবে কেন? একটা তো খালি চোখে, একটা হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যাপারেটাস। দেখতেছি, আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি। এই যে এখানে বলা হচ্ছে প্রতিবিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ, এইটার প্রতিবিম্ব হচ্ছে তোমার যন্ত্র ইউজ করার পরে, যন্ত্রটা ইউজ করার পরে যখন প্রতিবিম্বটা পাবা সেটা, ওই প্রতিবিম্ব দ্বারা সৃষ্ট কোণ হচ্ছে বিটা, চোখে উৎপন্ন কোণ। আর যন্ত্র ইউজ করার আগে লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ এটা হচ্ছে আলফা। আমরা তো বিবর্ধন বের করতেছি, এখন ম্যাগনিফিকেশন বের করতেছি। এখন আসো টেলিস্কোপে যাই আমরা। টেলিস্কোপ অ্যাকসেপ্ট করছি তো সবাইকে? টেলিস্কোপের ডেফিনেশনটা দেখো, নভমণ্ডলীয় বস্তু, গ্রহ, নক্ষত্র যেগুলো অনেক দূরে থাকে ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নবদূরবীক্ষণ যন্ত্র বলে। নভমণ্ডলীয় বস্তু, গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নবদূরবীক্ষণ যন্ত্র বলে, বা টেলিস্কোপ বলে, বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলে। তো টেলিস্কোপের স্ট্রাকচারও আমাদের একই রকম, অলমোস্ট দুটো লেন্স দ্বারা তৈরি হবে। একটা হচ্ছে ছবির লক্ষ্য,
আরেকটা হচ্ছে অভিনেত্র। একটা ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই লেন্সটাকে বলা হচ্ছে অভিলক্ষ আর এই লেন্সটাকে বলা হচ্ছে অভিনেত্র। হ্যাঁ, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, প্রিভিয়াস স্লাইডটা অনেক দূরে আছে, আমি পরে দিচ্ছি। হ্যাঁ, এটার আগে পরে না, এটা অনেক আগে আছে। এখান থেকে কন্টিনিউ করো, আমি পরে দিচ্ছি আবার। আরেকটা কাজ করো, ক্যাপ্টেনের ইমেইল আইডিটা মেসেজ করে দাও তো আমাকে, এই যে চ্যাট বক্সে দিয়ে দাও, আমি ক্লাসের লেকচার গুলো দিয়ে দিব যদি টাইম পাই আর কি। আমি একটু পরে দিচ্ছি। ওই ই দেওয়ার সময় দিবা, রোল নাম্বার দেওয়ার সময়, আগে দেওয়া দরকার নেই, পরে দিও। এখন কাজটা আগে শেষ করি। চলে নবমণ্ডলীয় বস্তু পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নবদূরবীক্ষণ যন্ত্র বলে। এখানে বলছি আমরা দুই ধরনের লেন্স থাকবে আগের মতো, একটা অভিলক্ষ একটা অভিনেত্র। চোখের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে অভিনেত্র, আর লক্ষ্যবস্তুর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে অভিলক্ষ। তাহলে এই হচ্ছে ও আর এটা হচ্ছে ই। এরকম হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ বা বাইনোকুলার এরকম শেপে দেখা যাচ্ছে। এখানে অভিলক্ষ এবং অভিনেত্র এরা যে গ্লাস দ্বারা তৈরি হয়, অভিলক্ষ যেটা বস্তুর দিকে থাকে, অভিনেত্র যা দর্শকের দিকে থাকে। অভিলক্ষ ক্রাউন কাচের তৈরি, এটা ক্রাউন গ্লাস দ্বারা তৈরি, ক্রাউন কাচ। বিভিন্ন প্রকারের কাচ আছে, অভিলক্ষটা হচ্ছে ক্রাউন কাচ দ্বারা তৈরি, আর অভিনেত্রটা হচ্ছে ফ্লিন্ট কাচের তৈরি, ফ্লিন্ট। ফ্লিন্ট কাচের তৈরি। এবং অভিলক্ষের ফোকাস দূরত্ব f0, অভিনেত্রের ফোকাস দূরত্ব fe। অভিলক্ষ এবং অভিনেত্র এই যে ফোকাস দূরত্ব f0 এবং fe, অভিনেত্রের যে ফোকাস দূরত্বটা আছে সেটা f0 থেকে কম। এখানে f0টা হচ্ছে fe থেকে বেশি, f0টা হচ্ছে fe থেকে বেশি। ওকে, এবং লেন্স দুটিকে এরকম একটা টিউব বা নলের মধ্যে স্থাপন করা হয়, স্থাপন করে তোমরা জানো যে টেলিস্কোপ তৈরি করা হয়। আরো অনেক কিছু আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডায়াগ্রাম আর কি। এবং ইন প্র্যাকটিক্যাল আমরা যেটা পাই, এরকম একটা টেলিস্কোপ আমরা দেখতে পারি। জটিল ইনভার্স যন্ত্র, টেলিস্কোপ এগুলো কস্টলি অ্যাপারেটাস, অনেক দাম, 20 লাখ 25 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি এরকম দাম, ডিপেন্ড করে এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। আর এখন তো অনেক মডার্ন টেলিস্কোপ আছে, অনেক মডার্ন তোমার জটিল নিরীক্ষণ যন্ত্র আছে। আমরা কেপলারেরটাই পড়তেছি, কেপলার যেটা দেখাইছিলেন জ্যোতির্বিজ্ঞানী কেপলার, তিনি যে যন্ত্রটা তৈরি করেন সেই যন্ত্রটাই আমরা দেখতেছি। এখন আসি আমরা রে ডায়াগ্রাম, রশ্মি চিত্রে আসি। টেলিস্কোপের ক্ষেত্রে ফোকাসিং হয় দুই রকমের। প্রথম ফোকাসিংটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং, এটাকে বলা হচ্ছে ফোকাসিং এট ইনফিনিটি। স্বাভাবিক ফোকাসিং এই কথাটার মানে কি? তুমি যখন একটা টেলিস্কোপ হাতে নিচ্ছ, ধরো তুমি একটা টেলিস্কোপ হাতে নিচ্ছ, তুমি আকাশে কিছু অবজার্ভ করতে চাচ্ছ, তুমি আকাশে কিছু একটা অবজার্ভ করতে চাচ্ছ, দেখতে চাচ্ছ, তো তোমার ফার্স্ট টার্গেটটা কি হবে? তোমার ফার্স্ট টার্গেটটা হবে তুমি কি দেখতে চাচ্ছ সেটাকে আগে স্পেসিফাই করা, আইডেন্টিফাই করা। এটা কোথায় আছে, ম্যাগনিফিকেশন পরে, আগে কোথায় আছে তোমাকে এটা খুঁজে বের করতে হবে, বস্তুটা কোথায় আছে। তোমার ফার্স্ট জব হবে এটা খুঁজে বের করা, তারপর তুমি তাকে ম্যাগনিফাই করতে পারবা।
তোমার ফার্স্ট টার্গেট বস্তুটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করা, দেন তাকে বিবর্তিত করা। ধরো তুমি জানো না যে উত্তর দিকে আছে না পূর্ব দিকে আছে না দক্ষিণ দিকে আছে না পশ্চিম দিকে আছে। এট ফার্স্ট তুমি অবজেক্টটার আইডেন্টিফিকেশনটাকে খুঁজে বের করো, এটাকে বলা হচ্ছে ফোকাসিং এট ইনফিনিটি, স্বাভাবিক ফোকাসিং। সো ফোকাসিং এট ইনফিনিটিতে আমরা অবজেক্টটাকে স্পেসিফাই করব, অর্থাৎ ম্যাগনিফাই করে দেখতে পারবো না, খুঁজে পাবো। যদিও এই খুঁজে পাওয়াটাও এক ধরনের ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, এবং সেখান থেকে আমরা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন ক্যালকুলেট করতে পারবো। যেমন আগে খালি চোখে দেখা যাচ্ছিল না, এখন এটাকে খুঁজে পাইছি, খুঁজে পাওয়ার পর তো দেখা তো যাচ্ছে, বিবর্ধিত না করতে পারি মানে কি আছে সেটা বোঝা না যাক, দেখা তো যাচ্ছে, তার মানে এক টাইপের বিবর্ধন আছে। এই জন্য আমরা এই স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রেও বিবর্ধন টার্মটা ক্যালকুলেট করব। এই হচ্ছে অভিলক্ষ্য, আর একটা হচ্ছে অভিনেত্র। এটা হচ্ছে প্রধান ফোকাস। অনেক দূর থেকে আলোক রশ্মি আসতেছে, ইনফিনিটি থেকে, অনেক দূর থেকে, অসীম থেকে আলোক রশ্মি আসতেছে। এই অসীমে অবজেক্ট আছে, অসীম, ইনফিনিটি। তো অসীম থেকে যদি আসে, ধরো এটা লেন্স, এই লেন্সে সে কত কোণ উৎপন্ন করবে, ক্ষুদ্র কোণ উৎপন্ন করবে। আমরা তো একটু আগে দেখলাম যত দূর থেকে আলোক রশ্মি লেন্সে আসে তত ক্ষুদ্র কোণ উৎপন্ন করে লেন্সে। ঠিক এরাও কি করবে, ক্ষুদ্র কোণ উৎপন্ন করবে, ক্ষুদ্র একটা কোণ উৎপন্ন করবে। আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আলফা, ক্ষুদ্র একটা কোণ উৎপন্ন করছে। তারপর এই রশ্মিগুলো প্রতিসরিত হয়ে একটা বিন্দুতে মিলিত হবে। দেখো এই রশ্মিগুলো প্রতিসরিত হলো, প্রতিসরিত হয়ে একটা বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ আমরা একটা ইমেজ পাবো। ইমেজ আগে এটা ছিল আগের মতোই, ধরে নাও পি কিউ, যদিও পি কিউটাকে আমরা মাপতে পারবো না এইভাবে, আমরা ধরে নিচ্ছি অসীমে আছে, কিছু একটা আছে। আর এখানে এসে আমরা পেলাম হচ্ছে P1 Q1, P1 Q1। তবে স্বাভাবিক ফোকাসিং এর একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে তুমি যে P1 Q1টা তৈরি করবা, এটা যেন দুটো লেন্সেরই, স্বাভাবিক ফোকাসিং হয় তখনই এই দুটো লেন্সেরই জন্য তোমার প্রধান ফোকাস হবে ওই পয়েন্টটা, যে পয়েন্টে বিম্বটা তৈরি হবে, যে পয়েন্টে বিম্বটা তৈরি হবে সেটা দুটো লেন্সেরই প্রধান ফোকাস হবে। তার মানে হচ্ছে এই যে ডিসটেন্সটা দেখো, এই ডিসটেন্সটা এটা হবে তোমার বি নট, সরি এফ নট, এটা হবে এফ নট, আর এটা হবে এফ ই। তার মানে এই যে পয়েন্টটা, এই যে রেড কালার পয়েন্টটা Q1 যেটা, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ই। এই যে Q1 পয়েন্টটা, এই Q1 পয়েন্টটা হচ্ছে দুটো লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস, দুটো লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস। আর লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে এফ নট, ফোকাস দূরত্ব। তাহলে সেটা যদি প্রধান ফোকাস হয়, এটা যদি প্রধান ফোকাস হয়, তাহলে এই যে ফোকাস দূরত্ব, এই যে ফোকাস দূরত্ব, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। টেলিস্কোপ তোমার হাতে দিলে তোমাকে ফার্স্ট এই অ্যাডজাস্টটা করতে হবে। আর এই অ্যাডজাস্ট করার মানে হচ্ছে তুমি কিন্তু অবজেক্টটাকে ম্যাগনিফাই করে দেখতে পারতেছো না। তুমি যেটা পাচ্ছ সেটা হলো একটা বিম্ব তৈরি হবে, সেই বিম্বগুলো অসীমে তৈরি হবে, এই যে ইনফিনিটিতে। তুমি এটাকে দেখতে পারবে না, তোমার ফোকাসে আনতে পারবে না, ইনফিনিটি তৈরি হবে, ইনফিনিটিতে। ওকে, তো আমরা এখান থেকে যেটা ক্যালকুলেট করতে পারবো সেটা হচ্ছে তোমার, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো হলো যে কৌণিক বিবর্ধন দিয়ে আমরা ম্যাগনিফিকেশন এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, কৌণিক বিবর্ধন দিয়ে। তো আমরা এটাকে তো চোখে আনতে পারছি, মানে দেখা তো যাচ্ছে, ক্লিয়ার করে না দেখতে পারি, কিছুটা দেখা তো যাচ্ছে, তাকে তো আইডেন্টিফাই করতে পারছি। এই আইডেন্টিফিকেশনে সেটা কতটুকু বিবর্তিত হইলো আমাদের চোখের সাপেক্ষে, তো সেই বিবর্ধনটা আমরা ক্যালকুলেট করবো এখন। তো ধরো এই কোণটা হচ্ছে আলফা, আলফা, আর এটাও হবে আলফা। তারপর এই কোণটা যদি হয় বিটা, এখানে এই কোণটাও হবে বিটা। আর আমাদের চোখ কোথায় আছে, আমাদের চোখ এখানে আছে। এখানে দেখাইছি রাফলি বোঝানোর জন্য, আসলে চোখ থাকবে কিন্তু অভিনেত্রের সাথেই, এই যে এখানেই চোখ থাকবে এখানে।
তাহলে আমরা যদি এখান থেকে কৌণিক বিবর্ধন বের করতে চাই, কৌণিক বিবর্ধনের ডেফিনেশনটা কি? কৌণিক বিবর্ধনের ডেফিনেশন আমরা বলছি m ইকুয়াল টু হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা। দেখো আমি কি বলছিলাম, ওই যে একজন বললা যে স্যার ওই স্লাইডটা আরেকবার দেন, ফার্স্ট স্লাইড যেটা আগের স্লাইডটা, এটা ছিল আগের স্লাইডে এই কথাটা ছিল। কৌণিক বিবর্ধনের ডেফিনেশনটা হচ্ছে লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ, লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। আমরা তো চোখ আমাদের এখানে নাই, আমরা এই দুটো লেন্স দেখাইছি, চোখের লেন্স দেখাইতেছি না। দেখো অনেক দূর থেকে আলোক রশ্মি আসতেছে, এই যে অনেক দূর থেকে লাইট রে আসতেছে, অনেক দূর থেকে লাইট রে আসতেছে, অনেক দূর থেকে লাইট রে আসতেছে, এসে এই লেন্সে আলফা কোণ উৎপন্ন করছে। এই বেচারা আলফা এমনিতে ক্ষুদ্র কোণ, ভেরি ভেরি স্মল অ্যাঙ্গেল দিস আলফা। এই আলফাটা হচ্ছে অনেক অনেক ক্ষুদ্র কোণ, কারণ আমরা বললাম যে কাছাকাছি রাখলে এই থিটা কোণ উৎপন্ন করে, একটু দূরে নিয়ে গেলে থিটা কোণের মান কমে যায়। ছিল, আলফা বিটাই ছিল, কৌণিক বিবর্তনের সংজ্ঞায় ছিল বিটা এবং আলফা। তাহলে আলোক রশ্মি অনেক দূর থেকে যখন আসতেছে, অনেক দূর থেকে যখন আসতেছে, তখন এই লেন্সে, অভিলক্ষের লেন্সে আলফা কোণ উৎপন্ন করতেছে। কিন্তু আমার তো বলছে চোখে উৎপন্ন কোণ, এটা তো অভিলক্ষে উৎপন্ন কোণ। যে রশ্মিগুলো কয়েক হাজার আলোক বর্ষ থেকে দূরে আসতেছে, তারা এই অভিলক্ষে যে কোণ উৎপন্ন করবে, আর এখান থেকে 1-2 মিটার দূরে চোখে গিয়েও একই কোণ উৎপন্ন করবে। এই আলফাটাই তো ক্ষুদ্র। এই চোখে গিয়েও তারা, যদি এই লেন্স না থাকতো, রশ্মিগুলো যদি ডাইরেক্টলি চোখে যেত, তাহলে অলমোস্ট এই আলফা কোণ উৎপন্ন করতো। আমি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারছি? আমরা এখন এই আলফাটাকে লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ হিসেবে কনসিডার করব। আলফাটা হচ্ছে লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। বুঝতে পারছে কিনা দেখো। আলফাটা হচ্ছে লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। এখানে একটা লেন্স রাখো, এখানে একটা লেন্স রাখো, এখানে একটা লেন্স রাখো, এখানে একটা লেন্স রাখো, তো কয়েক হাজার আলোক বর্ষ থেকে যদি, কয়েক হাজার কোটি আলোক বর্ষ থেকে যদি আলোক রশ্মি আসে, এসে যদি একটা লেন্সে যে কোণ উৎপন্ন করে, আরেকটা লেন্সে একই কোণ উৎপন্ন করে। সো দিস ইজ আলফা, যেটা কৌণিক বিবর্তনের ডেফিনেশন ছিল। কৌণিক বিবর্ধনের ডেফিনেশনে যেটা ছিল। আচ্ছা, দেন 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 হচ্ছে বিটা। বিটা হচ্ছে এই যে বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ। চোখ কই আছে? অভিনেত্রের সাথেই আছে। চোখ আর অভিনেত্রের যে লেন্স, তারা কাছাকাছি আছে। এই দেখো বিম্ব P1 Q1, চোখে বা অভিনেত্রে কত কোণ উৎপন্ন করছে? বিটা। তাহলে যে বিটা বাই আলফা, এটা হচ্ছে কৌণিক বিবর্ধনের সংজ্ঞা। আমি এখান থেকে একটা বিবর্ধন পাবো, তবে এই বিবর্ধন এত বেশি না যে ওই অবজেক্টটার মধ্যে কি আছে আমি সব দেখে ফেলতে পারবো। আমরা মাত্র অবজেক্টটাকে স্পেসিফাই করছি, আইডেন্টিফাই করছি। তাহলে বিটা এবং আলফা, যেহেতু বিটা এবং আলফা খুবই ক্ষুদ্র কোণ, যেহেতু বিটা এবং আলফা খুবই ক্ষুদ্র কোণ, বিটা, আমরা উপরে জায়গাটাকে ওয়েস্ট করে ফেলছি, এটাকে এখানে দেখাই। অসীম পি কিউ, পি কিউ। তাহলে কৌণিক বিবর্ধন, কৌণিক বিবর্ধন হ্যাঁ, দুটার জন্যই ফোকাস। এটাই হচ্ছে কন্ডিশন, স্বাভাবিক ফোকাসিং এর কন্ডিশনই হচ্ছে এটা। m ইকুয়াল টু হচ্ছে গোলায় যেতেছে কেন? এটা তো ছোট্ট পার্ট, এখানে কিছুই নাই। স্বাভাবিক ফোকাসিং হচ্ছে সবচেয়ে সহজ, এখানে কোনো ঝামেলাই নাই। অসীম থেকে লক্ষ্যবস্তু, অসীমে লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি আসতেছে, এসে বিম্ব তৈরি করছে, এবং বিম্বটা হবে দুটো লেন্সেরই ফোকাসে। সহজ কাজ, এটা মনে রাখো, কাজ শেষ। বিম্বটা হবে দুটো লেন্সেরই ফোকাস, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কন্ডিশন। এটা আমরা দুটো স্টেপে কাজটা করি, তো একটা স্টেপ হচ্ছে এটা, কোনো কারণ নাই, এটাকে জাস্ট খুঁজে পেলাম, এটা জাস্ট খুঁজে পেলাম, কোনো কারণ নাই। আমি যদি এই কাজটা করতাম যে P1 Q1টাকে যদি অভিনেত্রের মধ্যে নিয়ে আসতাম, ফোকাসের মধ্যে, তাহলে আমরা এটাকে ম্যাগনিফাই করে দেখতে পারতাম, পরে গিয়ে সেটাই করব।
পরের ফোকাসিং এ গিয়ে। তো প্রথমে এটাকে জাস্ট খুঁজে পেলাম, পরে বিবর্তিত করব। আর অসীম থেকে আলোক রশ্মি সমান্তরাল আসতে পারে না জানি কি বলতেছো, মেইন অ্যাক্সিস এর প্যারালালে আসতে পারে না? পারে, মেইন অ্যাক্সিস এর প্যারালালে আসে, তো সেটা দিয়ে তো আমরা অবজার্ভ করতে পারবো না, ইমেজ তৈরি করতে পারবো না। আলোক রশ্মি অনেকভাবে আসতে পারে, আলোক রশ্মি তো তোমার প্লেন সারফেস হয়ে আসবে, অনেকভাবে আসতে পারে, কিন্তু অনেকভাবে আসলে তুমি কিভাবে ক্যাপচার করবা সেটার উপর ডিপেন্ড করতেছে, তুমি অবজেক্টটাকে দেখার জন্য কিভাবে ক্যাপচার করবা এটাকে। এই জন্যই তো যে ক্যামেরা দিয়ে তো সবাই ছবি উঠায়, ঠিকভাবে তো সবাই উঠাইতে পারে না, ক্যাপচারিং পাওয়ার আছে, একটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। তাহলে আমরা এখান থেকে m ইকুয়াল টু যেটা লিখবো, m ইকুয়াল টু হচ্ছে বিটা বাই আলফা, বিটা বাই আলফা। আলফা এবং বিটা খুব ক্ষুদ্র বলে আমরা এখান থেকে লিখতে পারবো বিটা মানে হচ্ছে 10 বিটা ডিভাইডেড বাই 10 আলফা। কেন? আলফা এবং বিটা খুব ক্ষুদ্র, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়? থিটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে বিটার পরিবর্তে লিখলাম 10 বিটা, আলফার পরিবর্তে লিখলাম 10 আলফা। আচ্ছা তাহলে দেখো তো 10 বিটার মানটা আমরা বের করতে পারি এভাবে, 10 বিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে p1 q1, ভূমি হচ্ছে e q1, p1 q1 ডিভাইডেড বাই e q1। আনডিফাইন্ড যেটাকে বলতেছো সেটাতে তুমি তাহলে কাজই করতে পারবে না রে বাবা। ম্যাগনিফিকেশন অসীম হচ্ছে বা অসংজ্ঞায়িত হচ্ছে বা ক্যালকুলেট করা যাচ্ছে না, সেটা তুমি ইউজ করবা কেন? 10 বিটা ইকুয়াল টু p1 q1 ডিভাইডেড বাই e q1, আর 10 আলফা ইকুয়াল টু আমরা কি লিখবো? p1 q1, এখানে একটা অসীমই কিন্তু হবে। আমি শেষ করি, তোমরা ডিসকাশন অফ করো, পরে দেখা যাবে। p1 q1 ডিভাইডেড বাই e q1 আর 10 আলফাটা হবে, 10 আলফাটা দেখো আমরা অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি হচ্ছে এটা, আর এখান থেকে এটাকে ক্যালকুলেট করতে পারবো, p1 q1 ডিভাইডেড বাই o q1, p1 q1 ডিভাইডেড বাই o q1। তাহলে এখান থেকে p1 q1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, p1 q1 যদি ক্যান্সেল হয়ে যায় থাকতেছে হচ্ছে o q1 ডিভাইডেড বাই e q1। o q1 টা কত? o q1 টাকে আমরা একটু আগে বলছি যে এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর e q1 হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব, f0 বাই fe। তাহলে স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনটা হচ্ছে f0 বাই fe, স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন f0 বাই fe। অ্যাডমিশন টেস্টে অনেকবার এইগুলোতে এমসিকিউ তে ফর্মুলা আসে, যেখানে এমসিকিউ হয় সেখানেই অনেকবার এগুলোতে অঙ্ক আসছে, বা আমাদের এমসিকিউ তেও আসে। স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন m ইকুয়াল টু f0 বাই fe। এবং এই ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য কত হবে? যন্ত্রের দৈর্ঘ্য, এই ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য হবে l ইকুয়াল টু f0 প্লাস fe। স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন এবং যন্ত্রের দৈর্ঘ্য ক্যালকুলেট করতে বলে অনেক সময়, শুধুমাত্র ফোকাস দূরত্ব জানা থাকলেই কাজ হচ্ছে। তাহলে m ইকুয়াল টু f0 বাই fe, যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে l ইকুয়াল টু f0 প্লাস fe। এটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে। আরেকটা ফোকাসিং আছে, সেটা হচ্ছে ফোকাসিং এট মিনিমাম ডিসটেন্স অফ ডিস্টিংভিশন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। এইবার আমরা যে কাজটা করব, আমরা তো অবজেক্টটাকে খুঁজে পাইছি, এখন অবজেক্টটাকে কি করব, একটু বড় করে দেখতে চাচ্ছি, মানে এমন ভাবে দেখতে চাচ্ছি যেন ওখানে কি আছে সেটা দেখা যায়, অর্থাৎ ম্যাগনিফিকেশনটাকে আরেকটু বাড়াইতে চাচ্ছি। এই অবস্থায় আমাদের বিম্ব কিন্তু অসীমে তৈরি হয়েছে। দেখো আমরা চোখ থেকে দেখবো যে বিম্বটা অসীমে, মানে অনেক দূরে দেখা যাচ্ছে, বাট অনেক দূরে।
এবার এটাকে একটু ক্লিয়ারলি দেখতে চাচ্ছি। তো ক্লিয়ারলি দেখতে চাইলে কি কন্ডিশনটা কি? এই যে P1 Q1 টা আছে, এই P1 Q1 টাকে কি করতে হবে? অভিনেত্রের প্রধান ফোকাসের মাঝে আনতে হবে। অভিনেত্রের প্রধান ফোকাসের মাঝে নিয়ে আসলেই আমরা এটার একটা ম্যাগনিফাইড ইমেজ পাবো, বিবর্ধিত বিম্ব পাবো কার? P1 Q1 এর। যদি অভিনেত্রটাকে একটু সামনে আগায় নিয়ে যাই তাহলে এই P1 Q1 টা কি হবে? আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে চলে আসবে। ক্লিয়ার? অভিনেত্রটাকে সামনের দিকে আগায় নিয়ে গেলে এই ইমেজটা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে চলে আসবে। দেখি আমি নেক্সট পেজে গেলাম। নেক্সট পেজে আমি অভিনেত্রটাকে একটু সামনে আগায় নিয়ে আসছি। সামনে আগায় নিয়ে আসার কারণে কি ঘটছে? এই যে এবার এফ নটটা এখানে চলে আসছে, এই যেটা ধরো এটা, এটা হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে তোমার এফ ই। এফ নটের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, এফ নট আগের মতোই আছে, এফ নট আগের মতোই আছে। চেঞ্জ হয়েছে কি? এফ ই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি তো অভিলক্ষটাকে কিছু করি নাই। অভিলক্ষ যে জায়গায় ছিল সে জায়গায় আছে, চেঞ্জ করছে হচ্ছে অভিনেত্রকে। অভিনেত্রকে সামনে নিয়ে গেছি, তার মানে তার ফোকাস এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে। আগে ফোকাস এখানে ছিল, এখন এখান থেকে এখানে চলে আসছে প্রধান ফোকাসটা। আমরা একই রকম ভাবে এখান থেকেও বিবর্ধন ক্যালকুলেট করব, যন্ত্রের দৈর্ঘ্য ক্যালকুলেট করব, একই রকম ভাবে একই রকম প্রসেস। এইবার যখন এটা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে হয়ে গেছে বিম্বটা, দেখো এই হচ্ছে আলোক কেন্দ্র, এই হচ্ছে প্রধান ফোকাস, এর মধ্যে বিম্বটা হয়ে গেছে, অর্থাৎ অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু বিম্ব আমরা দেখতে পারবো। এই যে এর সাপেক্ষে সোজা বিবর্ধিত বিম্ব আমরা দেখতে পারবো। আমরা এখানে যদি আমাদের চোখ থাকে, চোখ দিয়ে আমরা দেখতে পারবো। এই যে এটা হচ্ছে P1 P2 Q2, সোজা বিবর্ধিত বিম্ব আমরা দেখতে পারবো। তাহলে আমাদের আগের মতোই কাজ, আগে বিবর্ধন যেটা ছিল m ইকুয়াল টু বিটা বাই আলফা, এই বিটার পরিবর্তে আমরা লিখেছিলাম tan বিটা ডিভাইডেড বাই ছিল tan আলফা। tan বিটাকে যেভাবে লিখেছিলাম ও কিউটা, tan বিটাটাকে আমরা লিখেছিলাম লম্ব বাই ভূমি P1 Q1 ডিভাইডেড বাই E Q1। tan আলফাটাকে লিখেছিলাম P1 Q1 ডিভাইডেড বাই ও Q1। তো এটা হচ্ছে ও Q1 ডিভাইডেড বাই E Q1। ঝামেলা তো এখানে, আগে তো এফ নট বাই এফই হয়ে গেছিল, এইবার তো এফ নট বাই এফই হচ্ছে না, কারণ আমি ও Q1 এর ভ্যালু জানি কিন্তু E Q1 এর ভ্যালু জানি না। E Q1 টা কি আমি জানি না, এই যে E Q1 এটা আমি জানি না। এত অ্যাবসেন্ট। আচ্ছা, কেউ কোনো কমেন্ট করো না, যারা প্রেজেন্ট আছো শুধুমাত্র তারা কমেন্ট করো, তাদের নাম যদি অ্যাবসেন্ট লিস্টে থাকে। আর কেউ করো না, আমি একটু পরে স্ক্রিনশট নিচ্ছি। তাহলে দেখো আমি m ইকুয়াল টু পাচ্ছি ও Q1 ডিভাইডেড বাই E Q1। ও Q1 টা তো জানা আছে বললাম, ও Q1 হচ্ছে এফ নট, বাট E Q1 জানি না। এই E Q1 এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে। আমি পয়েন্ট আইডেন্টিফাই করে রাখছিলাম। ওকে,
এখন EQ1 কোথা থেকে পেতে পারি? EQ1 কোথা থেকে পেতে পারি? EQ1 পেতে পারি, দেখো অভিনেত্র দ্বারা ফোকাসিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? অভিনেত্রের জন্য অভিনেত্রের ক্ষেত্রে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি লক্ষ্যবস্তু দূরত্ব 1/EQ1, এই যে EQ1 হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব 1/EQ2, ফোকাস দূরত্ব 1/FE। আমাদের হেডিংসটাই হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং। তাহলে এই যে EQ2টা, এই EQ2টা কত হবে? এই EQ2টা হবে D = 25 সেন্টিমিটার, এবং সেটা কিন্তু মাইনাস হবে কারণ অবাস্তব বিম্ব হচ্ছে, এটা মাইনাস হবে, EQ2টা মাইনাস হবে, মাইনাস। আমাদের টার্গেট এখান থেকে EQ1টা ক্যালকুলেট করা। EQ1টা ক্যালকুলেট করতে পারলে আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব, অর্থাৎ F0 অথবা F0 ডিভাইডেড বাই EQ1 ক্যালকুলেট করতে পারি। এই সমীকরণটাকে F0 দ্বারা মাল্টিপ্লাই করে দেই, তাহলে F0 ডিভাইডেড বাই EQ1 মাইনাস F0 ডিভাইডেড বাই EQ2, EQ2 মানে হচ্ছে D = F0 বাই FE। তাহলে এখান থেকে আমরা F0 ডিভাইডেড বাই EQ1 = পাচ্ছি F0 বাই FE প্লাস F0 ডিভাইডেড বাই D, এরকম একটা সমীকরণ পাচ্ছি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এটা আমরা কি করব? এটা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিব। এই পেজের কাজ শেষ, আমি পরের পেজে যাব। ওকে, ডান। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাই? 1 এবং 2 থেকে 1 এবং 2 হতে 1 এ m = ছিল F0 ডিভাইডেড বাই EQ1, এই F0 ডিভাইডেড বাই EQ1টা কি হয়ে গেছে? F0 বাই FE প্লাস F0 বাই D, F0 বাই FE প্লাস F0 বাই D। তো এখান থেকে m = যদি F0 বাই FE কমন নেই তাহলে এটা হয় 1 প্লাস FE ডিভাইডেড বাই D। এটা হচ্ছে নব দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে ফোকাসিং বিবর্ধনের রাশিমালা, ডিরেক্টলি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা। নব দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সাধারণত খুব বেশি প্যাঁচানো থাকে না, ফর্মুলা দিয়ে কাজ করা যায়। এবং এই ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্যটা কি হবে দেখো তো, আগে তো F0 প্লাস FE ছিল, এবার হচ্ছে F0 প্লাস EQ1, F0 প্লাস EQ1 যন্ত্রের দৈর্ঘ্য দেখো, এই হচ্ছে F0 প্লাস EQ1 যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে যন্ত্রের দৈর্ঘ্যটা লিখতে পারবো, যন্ত্রের দৈর্ঘ্য L = F0 প্লাস EQ1। EQ1 এর ভ্যালুটা আমরা এই যে এই ইকুয়েশন থেকে পেতে পারি, এখান থেকে EQ1টা পেতে পারি। EQ1 = আসবে DFE ডিভাইডেড বাই D প্লাস FE। So L = F0 plus DFE divided by D plus FE। এই পেয়ে গেলাম আমাদের
কাজ। টেলিস্কোপের ক্ষেত্রে দুই ধরনের ফোকাসিং এর ক্ষেত্রে দুটো চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। ওয়েট বলতে কি বোঝাচ্ছ মিস্টার মাহিম? এই পেজে ওয়েট করব না আগের পেজে ওয়েট করব? হুম, ওকে। আমাদের এর সাথে সাথে এই চ্যাপ্টারের টপিক শেষ হয়ে গেল। ফার্মেট প্রিন্সিপালটা বাকি আছে। ফার্মেট প্রিন্সিপালটা আমরা এখন ডিসকাস করব। ফার্মেটের নীতি কই? ক্যাপ্টেন তো দিলা না, ইমেল আইডি দিলা না, ম্যাথের শীটটা পাঠিয়ে দিতাম, তারপর তুমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিতা। প্রেজেন্ট কে কে আসো? প্রেজেন্ট আসো হচ্ছে 69 প্রেজেন্ট। আচ্ছা, আসো আমরা ফার্মেটের নীতিতে যাওয়ার আগে একটা ডেফিনেশন করি। সেটা হচ্ছে আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ। বেশি বড় কিছু না, ছোট ছোট কাজ কারবার। আচ্ছা, তাহলে আজকে আর কন্টিনিউ না করি, যেহেতু 50-এর ছুটি লাগবে। ঠিক আছে, আমরা নেক্সট দিন দেখাবো এটা। অনেকক্ষণ যাবত পড়তেছে তো, পরে আবার আরেকটা